জনসংখ্যাটাকে আমি কখনোই চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই না, এটা আসলে একটা সম্পদ। কিন্তু মূল সংকট হচ্ছে আমাদের ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এই প্ল্যানটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু রাজুকের একার নয়। এখানে ঢাকা শহরে 55-56টার মতো পাবলিক এজেন্সি আছে, বিভিন্ন রকম অবকাঠামো নাগরিক পরিষেবা প্রদান করে থাকে। তারপর রাজুক এই প্ল্যানটা ফলো করে, কিন্তু অন্য প্রতিষ্ঠান এই পরিকল্পনা পড়েও না, দেখেও না, এবং এই পরিকল্পনা অনুযায়ী কোনো প্রকল্পও নেয় না। আপনার দৃষ্টিতে ঢাকা শহরের আসলে সবচেয়ে বড় সমস্যা কি? জনসংখ্যা, দুর্বল পরিকল্পনা, নাকি দুর্বল শাসন ব্যবস্থা? জনসংখ্যাটাকে আমি কখনোই চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই না, এটা আসলে একটা সম্পদ। আর পরিকল্পনার জায়গাটায় পরিকল্পনা যথেষ্ট হয়েছে। ঢাকা শহর কেন্দ্রিক যদি আমি চিন্তা করি, হয়তো কিছু দুর্বলতা আছে, সেখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কিন্তু মূল সংকট হচ্ছে আমাদের ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। আচ্ছা, এই ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই এই পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। অনেকেই কথিত আছে যে আমাদের প্ল্যান আছে, ইমপ্লিমেন্টেশন হয় না। ইমপ্লিমেন্টেশন না হওয়ার বড় কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এবং তারপরের কারণ হচ্ছে প্ল্যান মূলত দুইভাবে বাস্তবায়ন হয়। কোনো একটা শহরের মাস্টার প্ল্যান যদি আমরা চিন্তা করি, ঢাকার প্রেক্ষাপট দিয়ে আলোচনা করলে সুবিধা হবে। ডিটেইলি প্ল্যান তৈরি করেছে রাজুক। এই প্ল্যানটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু রাজুকের একার নয়। এখানে ঢাকা শহরে 55-56টার মতো পাবলিক এজেন্সি আছে, বিভিন্ন রকম অবকাঠামো নাগরিক পরিষেবা প্রদান করে থাকে। তো শহরের পরিকল্পনার মধ্যে সমন্বিত সব কিছু মিলিয়েই তো পরিকল্পনা হয়। রাজুক একটা অংশ বাস্তবায়ন করবে, সিটি কর্পোরেশন সহ তারপরে আমাদের আরও অন্যান্য যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে তাদেরও কিন্তু অধিক্ষেত্র আছে, বাস্তবায়ন করার অধিক্ষেত্র আছে। কিন্তু রাজুক বাদে অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করছে না, এমনকি রাজুকও করছে না সেটা। তারপর রাজুক এই প্ল্যানটা ফলো করে, কিন্তু অন্য প্রতিষ্ঠান এই পরিকল্পনা পড়েও না, দেখেও না, এবং এই পরিকল্পনা অনুযায়ী কোনো প্রকল্পও নেয় না। এটার মূল কারণ হচ্ছে সরকারি খাতে যে অর্থ বরাদ্দ হয়, যে প্রক্রিয়া আমরা জানি যে বিভিন্ন ফেজ বাই ফেজ আলটিমেটলি এটা পরিকল্পনা মন্ত্রী অথবা একনেক হচ্ছে প্রকল্প অনুমোদন করেন। এই প্রক্রিয়ায় কিন্তু কোথাও কোনো বাধ্যবাধকতা নাই যে উদ্যোগকারী সংস্থা ওই এলাকার মাস্টার প্ল্যানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো প্রকল্প নিচ্ছেন কি নিচ্ছেন না। এটা কিন্তু সরকারিভাবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। না থাকার কারণেই দেখেন ঢাকা শহরে অনেক বড় বড় প্রকল্প হয়েছে, কখনোই উদ্যোগকারী সংস্থা ঢাকা রাজুকের যে প্ল্যান, এই প্ল্যানের সাথে যাচাই বাছাই করে কোনো প্রকল্প নেয় নাই। এমনকি রাজুকের কোনো মতামতও নেওয়া হয় না। ও তাহলে তো মানে, এবং আমরা এটাও দেখেছি যারা সেবা দিবে সেই সংস্থাগুলোর একে অপরের সাথে তাদের এটা একটা বড় দুর্বল জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ভূমি ব্যবহার যে নিয়ন্ত্রণ। যেমন হচ্ছে যে আমাদের ঢাকার আশেপাশে যে ফ্লাড ফ্লো জোনগুলো ছিল, রিটেনশন এলাকাগুলো ছিল, সেগুলো বালি ফেলে ফেলে ভরাট করে আবাসিক এলাকা হয়ে গেছে। আমরা সবাই জানি তাদের নাম, এটা পত্রপত্রিকায় আমরা সবাই জানি। এই যে বালি ফেলে ভরাট করে প্রাকৃতিক একটা সিস্টেম নষ্ট করে এখানে তথাকথিত উন্নয়ন হলো, এটার কারণেও কিন্তু আপনার প্ল্যানটা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে রাজুকের প্ল্যান না নিয়েও ঢাকা শহরে প্রায় 80-82% ভবন হয়ে গেছে, এবং বাকি যে 18-20% ভবন রাজুকের অনুমোদন নিয়ে করেছে, সেখানেও একটা বড় অংশ একরকম প্ল্যান করে, বাস্তবায়ন করে আর এক রকম। রাজুকের অনুমোদন নেওয়া প্ল্যান একরকম, বাস্তবায়ন করে অন্যরকম পরিকল্পনায়। আমি একটা তদন্ত কমিটির মেম্বার ছিলাম, মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল গুলশান বনানী এলাকায় 15টি হাইরাইজ বিল্ডিং তদন্ত করার জন্য। আমরা দেখেছি ওই 15টা বিল্ডিং, কোনো বিল্ডিংই অনুমোদিত প্ল্যান অনুযায়ী করেন নাই, এবং তারা ভায়োলেট করেছে। এটা নন রেস্ট্রিক্টেড ফ্লোর এরিয়া রেশিও বিবেচনায় নিয়ে তারা ভায়োলেট করেছে। এবং গুলশান বনানীর মধ্যে একটা জায়গায় আপনি যদি একটা ফ্লোর করতে পারেন, একটা ফ্লোরের দামই আপনার 30, 35, 40 কোটি টাকা। ওখানে যদি আপনি 14 তলার অনুমোদন নিয়ে আপনি 25 তলা করেন, কত কোটি টাকার বাণিজ্য করলেন। সেখান থেকে খুব অল্প একটা অংশ উৎকোচ দিলেই কিন্তু আপনার সরকারি সিস্টেমের রাজুক সহ যারা আছে তারা কিন্তু অনুমোদন দিয়ে দিচ্ছে, বা একটা আন্ডার টেবিল একটা যোগ সাজসের মাধ্যমে তারা এটা করে ফেলেছে। এখন যখন একটা ভবন আপনার 14 তলা, 15 তলা বা 18 তলা অনুমোদন নিয়ে 20 তলা, 25 তলা, 30 তলা করে ফেলছেন, সেগুলো আপনি না পারছেন ভাঙতে, না পারছেন হচ্ছে সেগুলোকে আবার সিস্টেমের ভিতরে নিয়ে আসতে। এরকমও কিন্তু অনেক, যেগুলো অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হয়তো কোনো রাজনৈতিক নেতা বা সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিরাই তো গুলশান বনানীতে আপনার 20 তলা, 30 তলা ভবন করতে পারেন। ওখানে 20 তলা, 30 তলা ভবন করার সক্ষমতা কার আছে? যারা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন তারাই এই কাজগুলো করেছেন।